রাত 10টা। কাল সকালের ফ্লাইট বলে সবাই ডিনার করে ঘুমিয়ে গেছে। জেগে আছে কেবল আলিশা এবং আরহান। আলিশা মুখ ফুলিয়ে বসে আছে, আর ছোট ডোরা নিচে বেবি ম্যাটের উপর হামাগুড়ি দিয়ে খেলছে। আরহাম হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে রুমে প্রবেশ করলো। এসেই তার ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল, কেননা আরশান তার নতুন আন্ডারওয়্যার হাতে নিয়ে খেলছে, আর চারিদিকে সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব নিশ্চয়ই এই বেয়াদব মহিলার কাজ। সকালের ব্যবহারের প্রতিশোধ নিচ্ছে। আরহাম ডোরার দিকে এগিয়ে যেতে যেতে বলল, ছোট ডোরা বাবার কথা না বুঝলেও তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আরহাম এসে তার হাত থেকে বস্ত্রটি নিতে চাইলে সে তা শক্ত করে আঁকড়ে ধরল। এই ছোট মরিচ, ছাড় বলছি। বাবার এমন কথা শুনে ডোরা তার ফুলকো গাল আরো ফুলিয়ে রাগান্বিত মুখে শাসিয়ে বলল, টাইট টাইট। যে না সাইজ সে আবার বাপকে টাইট দেয়, কত বড় সাহস! দেখি, দে আমার জিনিস। আরহাম টানতে গেলে ডোরা তা আরো শক্ত করে মুঠো করে ধরল। এখনো ঠিকমতো দাঁত ওঠেনি, আর এই বয়সে বাপের সাথে ঝগড়া করছিস? একদম চাপকে পশ্চাৎদেশ লাল করে দেব। আরহামের কথা শেষ হতে দেরি, তবে তার নাক বরাবর ছোট গুলুমুলু হাতের থাবা পড়তে দেরি হলো না। টাইট টাইট টাইট। ডোরা রাগান্বিত মুখে বলল। আরহাম নাক টলছে আর ভস্ম করে দেবে এমন চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে যেন কঠিন এক যুদ্ধ চলছে। আরহাম এবার জোর করে ডোরার হাত থেকে নিজের ছোট বস্ত্রটি ছিনিয়ে নিল। ব্যাস, শুরু হয়ে গেল আরশানের গলা উঁচিয়ে কান্না। এ আন্টা থাম, কথা কথা কান্না করবি না। ডোরা কেঁদেই চলেছে আর মায়ের দিকে তাকাচ্ছে, যেন নালিশ করছে বাবার বিরুদ্ধে। আলিশা এসে ছেলেকে কোলে নিয়ে আদর করল। কাঁদে না বাচ্চা, মাম্মা তোমাকে আরো ভালোটা কিনে দিব। আলিশার কথা শুনে আরহাম হো হো করে হেসে উঠল। এতটুকু আন্ডা কিনে আন্ডারওয়্যার পড়বে? আলিশা তেতে উঠে বলল, লজ্জা করে না আমার দুধের বাচ্চাকে জ্বালাতে? লজ্জা আমার না, বরং তো দুধের বাচ্চার করার উচিত, যে কিনা বাপের ইজ্জতের দিকে নজর দেয় বারবার। ও এসব কি বোঝে? এক্ষুনি এটা ফেরত দাও আমার ছেলেকে। আরহাম বসা থেকে উঠে দাঁড়িয়ে শুধালো, আরে বাপ, কান্না থামা। তুই বড় হলে তোকেও কিনে দেব, বাপ বেটা একসাথে কিনবো। সভ্য গন্ডার, এসব কি শেখাচ্ছ ওকে? আরহাম জবাব না দিয়ে আলিশার কোল থেকে ছেলেকে নিয়ে ফোলা গালে গপা গপ কটা চুমু খেয়ে নিল। ডোরার আগে বাবার চুল মুঠো করে টান দিল। আরহামও পাল্টা ডোরার ছোট ছোট চুলগুলো হালকা টেনে ধরল। এতে ডোরা ব্যথা না পেলেও তার কান্নার স্বর আরও বাড়ল। এই ছোট মরিচ, ছাড় আমার চুল, নাহলে তোকে আজ টাব্বু করে দেব। আলিশা ছেলেকে কোলে নিতে চাইলে আরহাম দিল না। কেউ কাঁদাচ্ছ ওকে? দাও আমার কাছে। কান্না করলে ওর গাল দুটো আরো ফুলে যায়, তখন আমার চুমো খেতে মজা লাগে। দিতে বলেছি ওকে। আরহাম দিল না, বরং ডোরার হাতে তার ছোট বস্ত্রটি ধরিয়ে দিল, যার জন্য এত কান্না। ডোরা নিজের আকাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে কান্না থামিয়ে তা আঁকড়ে ধরল। কত শেয়ানা বাচ্চা, শুধু বাপের জিনিসে নজর দেয়, মাঝে মধ্যে মায়ের কিছুও তো নিতে পারিস, তাই না? বলেই আরহাম ডোরাকে আলিশার কোলে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। এসবের মাঝে তার খেয়ালে আসলো না এক রমণীর রাগান্বিত মুখ। আরহাম চুল মুছতে মুছতে বের হলো ওয়াশরুম থেকে। পরনে তার কেবল একটি টাওয়াল। আলিশা ডোরাকে ফিট করাচ্ছে, আর একটু পর পর আর চোখে আরহামকে দেখছে। সোজা চোখেই দেখতে পারিস, তোরই বড়, মাইন্ড করবো না। আলিশা থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। আমার বইয়েই গেছে এরকম একটা হাতিকে দেখতে। হাতি বলি কাকে? এত ফিট অ্যান্ড হট বডি বানাতে কত কষ্ট করা লাগে জানিস? জানতে চাই না। ব্যাপার না, রাতে হারে হারে জানিয়ে দেব। কাছেও ঘেসবে না আমার। এমন কথায় আরহাম চোখ টিপে ফ্লাইং কিস ছুড়ে বলল, আচ্ছা। আলিশা জানে এই আচ্ছার মানে কি, তাই সে পাশ থেকে কুশন ছুঁড়ে মারল আরহামের দিকে, যা গায়ে লাগার আগেই সে ক্যাচ ধরে ফেলল। এখন এত ছোড়োছুড়ি করে এনার্জি লস করছিস কেন? রাতের জন্য বাঁচিয়ে রাখ, তখন তোর সব ছোড়োছুড়ি দেখব। অশ্লীল বেটা মানুষ। আরাম ঠোঁট পাউট করে শুধালো, শুধুই তোর জন্য। আলিশা জানে এখন আরহামকে যাই বলুক না কেন সে আরও অসভ্যতা করবে, তাই আর কিছু না বলে চুপ হয়ে গেল। ডোরা খেতে খেতে ঘুমিয়ে গেলে আলিশা তাকে সন্তর্পণে মাঝখানে শুয়ে দিল। ডোরার হাতে এখনও সেই ক্ষুদ্র বস্ত্রটি রয়েছে। আলিশা সেটা সরিয়ে রাখতে গিয়ে দেখল
ডোরা অনেক শক্ত করে তা আঁকড়ে ধরে রেখেছে ঘুমের মধ্যে, তাই সে আর নেওয়ার চেষ্টা করলো না। এখন নিতে গেলে যদি ডোরার ঘুম ভেঙে যায় তবে পুরো রাতেও আর ঘুমোবে না। আরহাম ঘুমানোর জন্য বেডে আসতে গেলে আলিশার কথায় তার পা জোড়া থেমে গেল। কি, এদিকে আসছো কেন? ঘুমানোর জন্য। কিসের ঘুম? তুমি ঘুমালে এত কাজ কে করবে? আলিশা নিচে ছড়িয়ে ছিটতে থাকা কাপড়ের স্তূপের দিকে ইশারা করলো। কি করবে আবার? যেই হাল করেছে সেই করবে, এবং তুই করেছিস সেসব, তাই অবশ্যই তুই করবি। আমি পারবো না। তাহলে আমি কেন করব? ট্রিপের প্ল্যান কার ছিল? আমার। রাতে দেরি করে এসছে কে? আমি। তাহলে প্যাকিং করবে কে? আমি। নিজে বলে আরহাম নিজেই থতমত হয়ে গেল। এই ছোট মরিচের মা সবসময় তাকে কথার জালে ফাঁসিয়ে কার্য হাসিল করে। কারেক্ট। আমি করব না। আর তুই এখনো প্যাকিং করিসনি কেন? সকালের ফ্লাইট লিসা। তুমি দেরি করে এসছো কেন? আমি তো তোমার অপেক্ষা করছিলাম একসাথে করব বলে। কোনো সময় তো অপেক্ষা করিস না, নিজে থেকে তোর আমার প্যাকিং করে রাখিস। এবার ইচ্ছে করেনি। আলিশা হাই তুলতে তুলতে বলল। আরহাম বুঝলো আলিশা তাকে সকালের জন্য শায়েস্তা করছে। সে কটমটিয়ে চেয়ে জিজ্ঞেস করলো, প্রতিশোধ নিচ্ছিস সকালের জন্য? আলিশা কুটিল হেসে শুধালো, ইয়েস জান। আমি মানি না এসব। তুই এদিকে আয়, দুজনে একসাথে সব কাজ শেষ করে। আমি পারবো না, আমার কোমরে অনেক ব্যথা। কেন, তুই কি বড়ি? হ্যাঁ, তুমি বুড়ার বুড়ি আমি। হুম, এখন জলদি সব কাজ শেষ করো। সার্ভেন্ট করবে, ডেকে আছে। ভুলেও না, সার্ভেন্টের প্যাকিং আমার পছন্দ নয়। তুমি করবে, নয়তো আমি কাল যাব না। আরহাম এক প্রকার বাধ্য হয়েই তাতে দাঁত চেপে কাজ শুরু করলো। তা দেখে আলিশা কুটিল হেসে চোখ বুঝল। প্রায় 2 ঘন্টা পর ঘুমের মধ্যে আলিশা টের পাচ্ছে তার কোমরে পুরুষালী হাতের বিচরণ। সে আধো আধো চোখে খুললে দেখল আরহাম তার সাথে লেপ্টে আছে। কি 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 করছে এসব? তোর কামড়ের কোথায় কোথায় ব্যথা তা বড় করছে। বলেই হাতের চাপ বৃদ্ধি করল। প্যাকিং? সব শেষ। ডোরা? দোলনায় রেখে এসেছে। আলিশা উত্তর না পেয়ে উঠে বসার চেষ্টা করলেও আরহাম তা হতে দিল না, বরং চেপে ধরল বিছানার সাথে। ঘুমাবো, ছাড়ো। ঘুমোতে হবে না আজ রাতে। দূরে যাও বলছি। হুম, অনলি কাছে কাছে। তুমি? ডোন্ট ডিস্টার্ব। দেখতে দে কোথায় কোথায় ব্যথা। আরহাম স্টপ। আরহাম থামল না, বরং উন্মাদ হল আলিশাতে। সকাল 6টা। সকালে ঘুম থেকে উঠে লিভিং রুমে আরহাম আলিশার জন্য অপেক্ষা করছে। আজ তারা 3 দিনের ট্রিপে যাচ্ছে। সকাল 8টার ফ্লাইট, কিন্তু আরহাম আলিশা এখনো আসেনি। ইজাজ সাহেব বড্ড বিরক্ত আরহামের উপর। উনি এই ট্রিপে যেতে চাননি, কিন্তু সবার জোরাজোরিতে আর মানা করতে পারেননি। নীলার বাবা, আপনি সবসময় আমার ছেলেটাকে এমন করেন? তোমার ছেলের কর্মই করি না। 2 ঘন্টা পর ফ্লাইট, আর নবাবজাদার এখনো কোনো দেখা নেই। বাহ, রাত করে ফিরেছে তাই হয়তো। রাত করে ফিরবে কেন? বাড়িটাকে হোটেল বানিয়ে ফেলেছে এই ছেলে। ভেবেছিলাম বাপ হলে একটু আক্কেল হবে, কিন্তু তাতেও আমাকে ভুল প্রমাণ করলো। আফসোস। নিয়াজ সাহেব ভাইয়ের কথায় তাল মিলিয়ে বললেন, আমি আগেই বলেছিলাম ভাইজান, সময় থাকতে এই হতচ্ছাড়াকে শাসন করো। সারা দিন বাইরে টোটো করে আর ঘুরে বেড়ায়। তার যে একটা ঘর সংসার আছে তা তো ভুলেই গেছে। মাঝে দিয়ে আমার মেয়েটার কপাল পুড়ল। আরহাম লাগেজ হাতে নিয়ে নিচে নেমে আসছিল, কিন্তু মাঝপথে তাকে নিয়ে শ্বশুরের এমন উক্তি কানে আসতেই সে তেতে উঠে প্রতিবাদের স্বরে বলল, আপনার মেয়ের জন্য দেরি হয়েছে শুশু আব্বা। এই ছেলেই, তুমি আবার আমাকে শুশু বললে? আরহাম ঠোঁট পাউট করে ফ্লাইং কিস ছুঁড়ে শুধালো। ভালোবাসার ডাক, শুশু আব্বা। আরহামের ঘাটতারামো দেখে নিয়াজ সাহেব রেগে কটমট করে নিজের ভাইজানকে বললেন ছেলেকে শাসন করতে। দিন দিন অধপতনে যাচ্ছে। সব শুনেও আরহাম ডোন্ট কেয়ার ভঙ্গিতে নিচে নেমে সবার সাথে দাঁড়ালো। একটু পর আলিশা আসতেই সবাই একসাথে রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে সব ফর্মালিটিস শেষ করে আরহাম, আলিশা এবং নীলা আরশাদ একটা ডিএসএলআর ক্যামেরা অন করেই একসময় চেঁচিয়ে উঠল, উই আর কামিং দার্জিলিং। কোনো ট্রিপে গেলে তারা 4 জন সবসময় মেমোরিজের জন্য সব রেকর্ড করে রাখে, আর এবারও তাই করছে।
ইজাজ এবং নিয়াজ সাহেব বেজায় বিরক্ত হলেন তাদের এয়ারপোর্টে এভাবে চেঁচামেচি করার জন্য, তাই একসাথে বলে উঠলেন। একটা বাচ্চাকেও ঠিকঠাক মানুষ করতে পারলাম না। পাশ থেকে আয়েশা শাইনার কানে ফিসফিস করে শুধালো, সব কিছুতেই দোষ ধরবে বাচ্চাদের। নিজেরা বুড়ো হয়েছে বলে কি সবাইকে ওনাদের মতো থাকতে হবে? চুপ থাক আয়েশা, বুড়ো দুটো শুনলে আবার ক্ষেপে সার হয়ে যাবে। দার্জিলিং হিল স্টেশন। খানবাড়ির সবাই দার্জিলিং এসে পৌঁছেছে প্রায় 3 ঘন্টা। তারা অবস্থান করছে ক্লেনবার্গ টি অ্যাসেস্টে। সবকিছু আরহাম আগে থেকেই ঠিক করে রেখেছিল বিধায় কারো কোনো অসুবিধা হয়নি। আরহাম বেশ সন্তর্পণে চলাফেরা করছে, এক মুহূর্তের জন্য মাস্ক ক্যাপ থেকে নিজেকে দূরে সরাচ্ছে না। তার এত আড়ালে হয়ে থাকা নিয়ে নিয়াজ সাহেব বেশ আপত্তি করছে। এমন কাজ করতে হবে কেন যার সাথে নিজের পরিবারের সাথে ঘুরতে আসলেও চোরের মতো লুকিয়ে থাকা লাগে? এই নিয়েও এক দফা ঝগড়া লেগেছে শ্বশুর জামাইয়ের মধ্যে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। পরে আশাদেশে দুজনকে সামনে নিয়েছে। বর্তমানে সকলে যে যার বরাদ্দকৃত কামরায় রেস্ট নিচ্ছে। সন্ধ্যার পর সবাই একসাথে ডিনারের জন্য বের হবে। আলিশা রুমে এসেছে থেকে বেডে শুয়ে আছে, এখন পর্যন্ত ফ্রেশও হয়নি। আরহাম মাত্রই ফ্রেশ হয়ে এসেছে ওয়াশরুম থেকে। এসে দেখে আলিশা বেডে উল্টো হয়ে শুয়ে আছে, আর ডোরা মায়ের চুল নিয়ে খেলা করছে। আরহাম ডোরাকে ঝাঁপটে ধরে কাছে এসে আদর করল, তারপর তাকে ফ্রেশ করে দিতে দিতে আলিশাকে তাড়া দিল ওঠার জন্য। আমি উঠবো না, সরো। এই, উঠতে বলেছি না তোকে? ফ্রেশ হয়ে ঘুমা। না, লিসা, উঠবো না মানে উঠবো না। কাল রাতে তুমি 1 মিনিটের জন্য ঘুমোতে দাওনি। ঘুমাতে মানা করেছি কি? বলেছি ফ্রেশ হয়ে ঘুমা। পারবো না। আরহাম ডোরাকে বেড়ে বসিয়ে মোবাইলে বেবি রাইম ছেড়ে চারপাশে বালিশ দিয়ে দিল যাতে পড়ে না যায়। তারপর এক পলকে আলিশাকে কোলে তুলে ছুটল ওয়াশরুমের উদ্দেশ্যে। আজ সকলের টায়ার্ড থাকার কারণে কেউ আর বাইরে ডিনার করতে যায়নি, বরং যে যার রুমে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছে। আলিশার ডোরা সেই কখন থেকে ঘুম, ওঠার নাম নেই। আরহাম ডিভানে বসে বসে নতুন গানের লিরিক্স ভাবছে, আর সেই সাথে ল্যাপটপে ননস্টপ টাইপিং করে যাচ্ছে। তার মনোযোগ ভাঙল আরশানের কান্না স্বরে। আরহাম এগিয়ে গিয়ে দেখল ডোরা তার ঘুমন্ত মায়ের বুকে নাক ঘষছে খাওয়ার জন্য, কিন্তু ঘুমে বিভোর আলিশার কোনো হুঁশ নেই। আরহাম এগিয়ে গিয়ে ছেলের মুখে খাবার তুলে দিল। ঘুমের মধ্যে নড়াচড়া হওয়ার কারণে আলিশার ঘুম পাতলা হয়ে এলো। সে হালকা চোখ খুলে দেখল আরহাম তার জামা নিয়ে কি করছে। ঘুমের ঘরে থাকা আলিশার মাথায় ছোট ডোরার কথা এলো না, তাই সে ঘুমের মধ্যেই আরহামকে বলল, অসভ্য বেটা, ঘুমের মধ্যেও শান্তি দেয় না। আরহামের কানে কথাটা আসলেই সে প্রতিবাদ করার আগেই আলিশা আচমকা সশব্দে চেঁচিয়ে উঠল। কি হয়েছে? আলিশা ডোরার পিঠে এক চড় মেরে দিয়েছে। বেয়াদ্দব লোকের বেয়াদ্দব বাচ্চা, কতবার মানা করেছি কামড়াতে, তাও এই কাজ করলি তুই। তোর এই ইঁদুর ছানার মতো দাঁত সব ফেলে দিব আমি। মায়ের এমন বকাতে ছোট্ট ডোরা গলা উঁচিয়ে কাঁদা শুরু করলো। বাবার দিকে হাত বাড়াতেই আরহাম তাকে কোলে নিয়ে আদর করে দিলে ডোরা বাবার গলা জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে ভাঙা শব্দে আওড়ালো, আম্মা টুটু। আরহাম ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে সান্ত্বনার স্বরে শুধালো, আমি জানি বাপ, তোর মা অনেক দুষ্ট। আমাকে ছোট থেকে জ্বালিয়ে মারছে এ মহিলা। থাক, কাঁদিস না আর। সবসময় এভাবেই কামড় দিয়ে বাপের হয়ে প্রতিশোধ নেবে। পটি তোদ। বলে কি ছাড়া? পটি না, প্রতিশোধ, বুঝলি? প্রতিশোধ বল, প্রতিশোধ। বাবা পটি। ছেলের মুখে এমন কথা শুনে আরহাম নাক মুখ কুচকে ফেলল। বেয়াদব মায়ের বেয়াদব বাচ্চা, তোকে শেখালাম কি আর তুই শিখলি কে? বাবা মা দুজনের মুখে একই বাক্য শুনে ছোট্ট ডোরা আওড়ালো, মা মা বাদব। ডোরা বাদব। বাদব। আরশানের এমন কথায় আরহান আলিশা দুজনের চক্ষু চড়ক গাছ। বলে কি মিনিগন্ডার। কি শিয়ানা হয়েছিস তুই? এই বয়সে মা বাপকে রপ্ত করে ফেললি। তুমি আমার বাচ্চাকে বরবাদ করে দেবে। এতটুকু বাচ্চা আমার বলে কিনা বার। তোরও কি ওর মতো দুধের দাঁত উঠেছে? আলিশা নাক মুখ কুচকে বলল, আজব, আমার কেন দুধের দাঁত উঠতে যাবে? তাহলে ডোডার মতো বেয়াদবকে বাড়ব বলছিস কেন? ওইটা তো এমনি মুখ থেকে বেরিয়ে গেছে। তোমার কারণেই হয়েছে সব। আমি কি করলাম? ওকে বেয়াদ্দব ডাক,
তুমি শিখিয়েছো। আমি কখন শেখালাম? এই যে একটু আগে ডোরা তোমার মুখ থেকে শুনেই বলেছে। একটা আছাড় দিব ভটকে। তুই আগে বলেছিস, আমি পরে। আমি আর আরশান তোর থেকে শিখেছে। ওলে আমার বাবুটা আমার থেকে শিখেছে। বাবুকে কি ফিডার বানিয়ে দিব? আরহাম আলিশার মাথায় এক গাঁটটা দিয়ে বলল, না সোনামণি, বাবুকে ফিটার দিতে হবে না। বেশি কথা বললেই বাবু আপনার পেটে আরেক বাবু এনে দিবে। তখন থেকে ফিটার বানিয়ে দিয়েন। ওকে সোনামণি? আলিশা কটমট করে উঠল এমন কথায়। এই গন্ডার কথায় কথায় তাকে ব্ল্যাকমেল করে। আলিশা রেগে ধূপধাপ করে ওয়াশরুম যেতে যেতে চেঁচিয়ে বলল, আজকে থেকে আরশানের পটি তুই ক্লিন করবি কন্ডার। তোর আরেক বাবুর শখ মিটিয়ে ছাড়বো আমি। আরহাম হতাশার দৃষ্টিতে ডোরার দিকে চেয়ে বলল, কামড় দিলি তুই, আর শাস্তি পেলাম আমি। এ কেমন অবিচার? তুই পটি করিস না বাপ, প্লিজ। বলতে না বলতেই আরহামের নাকে এসে ঠেকল একটা বাজে স্মেল। সে অসহায় চোখে ডোরার দিকে তাকিয়ে বলল, ছোট মরিচের বাচ্চা, বলতে না বলতেই করে দিয়েছিস। লেশা, আমার জান, প্লিজ হেল্প। ভোর 5টা, টাইগার হিল, দার্জিলিং। দার্জিলিং শহরের অন্যতম আকর্ষণ হলো টাইগার হিল। ভোরে গেলে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলো পড়ার অসাধারণ দৃশ্য দেখা যায়। এই মনোমুগ্ধকর দৃশ্য কেউই মিস করতে চায়নি বিধায় ভোরের আলো ফোটার আগেই আরহাম, আলিশা এবং আরশাদ, নীলা সেখানে পৌঁছে গেল। বড়রা কেউ সাথে আসেনি। তাদের ভাষ্যমতে জোয়ানকালে এমন অনেক ঘুরেছে, তাই এখন না গেলেও চলবে। যদিও না, তাদের আসার আসল কারণ ছিল ছোটদের স্পেস দেওয়া। এত সকালে ডোরাকে বাইরে আনলে তার ঠান্ডা লাগবে, তাই ঘুমন্ত অবস্থায় আয়েশার কাছে রেখে এসেছে আলিশা। পাহাড়ি বাতাসে ছিল হালকা শীতের ছোঁয়া, আর চারপাশ জুড়ে ছড়িয়েছিল এক অদ্ভুত শান্তি। সবাই নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সূর্যোদয়ের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য। হঠাৎ করেই দিগন্তের কিনারে এক ফালি সোনালি আলোর দেখা মিলল। মুহূর্তের মধ্যে সেই আলো ছড়িয়ে পড়তে লাগলো পাহাড়ের পর পাহাড়ে। তুষার ঢাকা চূড়াগুলো যেন সোনার আবরণে মোড়ানো হয়ে উঠছিল। মুগ্ধ হয়ে দৃশ্যটি দেখছিল চারজনে। আলিশার চোখে বিস্ময়ের ঝিলিক, নীলার মুখে প্রশান্তির হাসি, আরহামের দৃষ্টি দূরের পাহাড়ে স্থির, আর আরশাদ বারবার ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করার চেষ্টা করছিল। আরহাম আলিশার কোমর ধরে কাছে টেনে কানে ফিসফিস করে বলল, ভালো লাগছে? অনেক। ডোরা আসার পর থেকে এই প্রথম ট্যুরে এসেছি। কত মাস পর। তোর জন্য এসেছি, যত মন চেয়ে ঘুরে নে। আমার মেন্টাল রিফ্রেশমেন্টের বড্ড প্রয়োজন ছিল আরহাম। তুমি সব কেমনে বুঝে যাও? কেউ একজন সারাক্ষণ কানের কাছে কাকে সুর তুলে কাকা করলে কি না বুঝে উপায় আছে? আলিশার আবেগী মুহূর্তে যেন কেউ পানি ঢেলে দিল। সে এক ঝটকায় আরহামের হাত কোমর থেকে সরিয়ে দূরে এসে দাঁড়ালো। আরহামের হাসি পেল আলিশার এমন বাচ্চামো দেখে। সে আবার আলিশার কোমর টেনে কাছে নিয়ে আসলো। রাগ করলা? আরহামের মুখে এই বাক্য শুনে আলিশার রাগে ঘি পড়ল। আজকাল সোশ্যাল সাইটে ঢুকলে এই রাগ করলার এর জ্বালায় টেকা যায় না। তার বেশ বিরক্ত লাগে বিষয়টা, এবং আরহাম এটা জেনেই ইচ্ছাকৃতভাবে বলেছে তাকে বিরক্ত করার জন্য। আলিশা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, করলাম। তুই রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? আলিশা যতই রেগে থাকুক না কেন, তবে আরহামের পকেট খালি করার বেলায় সে সদা এগিয়ে, তাই হাসি মুখে জবাব দিল, অনেকগুলো শপিং করিয়ে দিতে পারো। আরহাম জানতো উত্তরটা এমনই হবে। যথাজ্ঞা মহারানী। নীলা আরশাদের কাঁধে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। আরশাদ নীলার এমন চুপটি আচরণ দেখে জিজ্ঞেস করল, মন খারাপ? হুম, আমার তোতা পাখিকে এত চুপচাপ মানায় না। তোমার তোতা পাখির ঘুম পেয়েছে। রাত্রে কি কান্নাকাটি করলে তো ঘুম পাবেই। আরশাদ প্লিজ। কান্নার কারণ কি জানতে পারি? না। না বললেও জানি। নীলা এবার আরশাদের কাঁধ থেকে মাথা তুলে জিজ্ঞেস করলো, বলো দেখি। রাতে আরশানকে কাছে পেয়ে এত কান্না করেছো তাই না? গতরাতে আলিশা সত্যি কোনো হেল্প করেনি আরহামকে। তার এক কথাই ছিল আরহামকেই ডোরার পটি ক্লিন করতে হবে। পরে উপায় না পেয়ে আরহাম ডোরাকে কোলে নিয়ে গিয়েছিল নীলাদের কামরায়। নীলা আগলে নিয়েছিল ডোরাকে এবং আদরের সহিত ক্লিন করতে হেল্প করেছিল। নীলা ক্লিন করার টাইমে আরহাম আরশাদকে খুলে বলেছিল তার বোনের সব কাণ্ড, যা শুনে আরশাদ নীলা হাসতে হাসতে মজা নিয়েছিল আরহামের। আরহামের ফিরে যাওয়ার পর ডোরাকে কোলে নিতে গেলে সে শক্ত করে ধরে রেখেছিল নীলার চুল, অর্থাৎ
সে যাবে না। তার এখন দুষ্টুমি করার মুড রয়েছে এবং ছোট আরশান জানে এখন বাবার সাথে গেলে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তাই সে জাপটে ধরে রেখেছিল নীলাকে। শেষে আরহাম এক প্রকার জোর করেই সাথে নিয়ে গিয়েছিল আরশানকে। এত রাতে বিরক্ত করতে চায়নি নীলাদের, কিন্তু আরহাম জানতেই পারল না যা তার কাছে নীলাদের বিরক্তি মনে হয়েছে তা প্রকৃতপক্ষে ছিল তাদের কাছে এক চিলতে সুখ। নীলা চেয়েও বলতে পারল না ডোরাকে কাছে রাখার কথা, তার যে সেই অধিকার নেই। গতকালের রাতের কথা মনে পড়তেই নীলার প্রজোরা ভিজে উঠল। সে আরশাদকে জড়িয়ে ধরে বলল, কি হতো যদি আমাদেরও এমন একটা ছোট্ট পরিবার থাকতো। আরহাম আলিশার অনেক ছবি তুলে দিয়েছে, কিন্তু তাও আলিশা টমেটোর মতো মুখ ফুলিয়ে রেখেছে। তার নাকি একটা ছবিও সুন্দর আসেনি। সুন্দর না, আসলে নাই। আমি আর একটা ছবি তুলে দেবো না ভটকি। আর কয়েকটা প্লিজ। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, বিগত 1 ঘন্টা ধরে এটাই বলছিস। তুমি অনেক খারাপ, কথাই বলবো না। বলেই আলিশা গটগট পায়ে সামনে এগিয়ে গেল। আরহাম তার পিছে পিছে গিয়ে দেখল আলিশার চোখ ছলছল করছে। সামান্য ছবির জন্য কি কান্না করা লাগে? উফ, চল আরো তুলে দে। আমি ছবির জন্য কান্না করছি না। তো আই মিস মাই জোরা। ওকে নিয়ে আসলে ভালো হতো। ঘুম থেকে উঠে আমাকে পাশে না পেলে কান্না করবে। আরহাম হঠাৎ আলিশার মাথার চুল এলোমেলো করে দিয়ে স্নিগ্ধ হেসে বলল, সত্যিকার অর্থে মা হয়ে গেছিস লিসা। খান পরিবারের সদস্যরা দার্জিলিং এসেছে আজ 3 দিন হলো। এই 3টি দিন সবার কেটেছে আনন্দ, হাসি আর প্রশান্তিতে। প্রায় 1 বছর পর সবাই কাজের ব্যস্ততা দূরে সরিয়ে রেখে নিজেদের এবং পরিবারের জন্য সময় বের করেছে। পাহাড়ের মনোরম পরিবেশে তারা উপভোগ করছে একান্ত কিছু সুন্দর মুহূর্ত। কাল সকালে সবাই ফিরে যাবে নিজেদের সেই চিরচেনা ঠিকানায়। একটু আগেই রিসোর্টে ফিরেছে সকলে। আজকের জন্য ঘোরাঘুরি শেষ, এখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আলিশা এসেই ফ্রেশ হয়ে লাগেজ গোছানো শুরু করে দিয়েছে। পরে ডোরা ঘুম থেকে উঠলে আর করতে দেবে না। আরহাম এসেছে থেকেই ফোন নিয়ে ব্যস্ত। দিন দুনিয়ার কোনো খবর আপাতত তার নেই। তার সম্পূর্ণ মনোযোগ এখন মোবাইলে খেলতে থাকা গেমিংয়ে। আলিশা একে একে জিনিসপত্র ব্যাগে ঢোকাচ্ছে আর আরহামকে বকাবকি করছে। একটু হেল্প হলেও তো করতে পারে, কিন্তু তা না, সে এসছে থেকে মটকা মেরে শুয়ে আছে। এই ভটকি, একদম চুপ। কিসের হেল্প? কিসের কি? আসার সময় আমি হেল্প করেছিলে প্যাকিংয়ে, তাহলে এখন আমি কেন করব? বদলা নিচ্ছ? নিচ্ছি। আর যদি কাছে এসছিস তো খবর আছে। সর, বেয়াদব মহিলা। তোর পারমিশন চেয়েছি আমি। সময় বলে দেবে। আরহাম আলিশাকে নকল করে ভেঙিয়ে বলল, সময় বলে টিপে। আলিশার কিছু না বলে ধূপধাপ প্যাকিং করতে লাগলো। একটু পর আরহাম উঠে বাইরে যেতে যেতে বলল, আমার আসতে রাত হবে, খাবার আসলে খেয়ে নেবে, আমার অপেক্ষা করতে হবে না। কোথায় যাচ্ছ এই সময়? একটু আগেই না ফিরলাম। কাজ আছে। কি কাজ? একজনের সাথে দেখা করব। কার সাথে? সব তোর জানা লাগবে না, ডোরে উঠলে খাইয়ে দেবে। গেলাম আমি, দরজা লক কর। বলেই আরহাম বের হয়ে গেল। আলিশা হতাশার শ্বাস ফেলে বেডে শুয়ে পড়ল ডোরার পাশে। আরহাম কোথায় যায়, কি করে, এসব কোনোদিন আলিশাকে বলা প্রয়োজন মনে করেনি। আর না জিজ্ঞেস করলে বলতো একটা সময় সব বলতো। তবে ডোরা আসার পর থেকে দিনে দিনে কি হয়েছে সেটার বিস্তারিত বলা হয় না, যা বলে সংক্ষেপে। তবে আলিশা এক কদম বাইরে ফেললেও সেটার মুহূর্তের খবর তা জানা লাগে। এই নিয়ে বহুবার ঝগড়া লেগেছে। তাদের সব ফলাফল সেই শূন্যের কোঠায়। আলিশার ঘাঁটায় না সেসব নিয়ে, তবে ছাড়ও দেয় না। আরহাম কিছু করলে সে তার পর মুহূর্তেই আরহামের অপছন্দের কিছু একটা করবেই করবে। আজও তার ব্যতিক্রম নয়। আলিশা শুয়ে শুয়ে ভাবছে এবার কি করা যায়। কিছুক্ষণের মাঝেই তার মাথায় হানা দিল শয়তানি বুদ্ধি। আলিশা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওপেন করে আপলোড দিল গতকালের তোলা বেশ কয়েকটা ছবি। গতকাল আলিশা শাড়ি পরেছিল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। সেখানে কয়েকটা ছবি আরহামের শিখিয়ে দেওয়া তার ব্যক্তিগত স্টাইলে, যেখানে আলিশাকে লাস্যময়ী লাগছে। শরীরের বাহাজ বোঝা যাচ্ছে এমন। হাই সোসাইটি এবং আজকের জেনারেশনে এমন ছবি বেশ স্বাভাবিকভাবেই নেওয়া হয়। বিয়ের আগে আলিশা অনেক অ্যাক্টিভ থাকতো সোশ্যাল সাইটে, এমন ছবিও প্রায় দেওয়া হতো। তবে বিয়ের পর নতুন সম্পর্ক, এরপর অনাকাঙ্ক্ষিতভাবে ডোরার আগমনী বার্তায় আস্তে আস্তে
সোশ্যাল সাইটে কম অ্যাক্টিভ হতে থাকে আলিশা। আরহাম ছবিগুলো তুলে দিলেও কড়া ভাষায় পই পই করে বলে দিয়েছে যাতে এগুলোর একটাও আপলোড করা না হয়। আলিশাও বাধ্যগত মেয়ের মতো সায় দিয়েছিল তাতে। তবে একটু আগে আরহামের করা তেরামির কারণে আলিশাও এবার বাধ্য হলো। ইজাজ সাহেব বসে আছেন রিসোর্ট রুমের বারান্দায়, হাতে ধোয়া ওঠা গরম চা। শাইনা বেগম সব গুছিয়ে মাত্রই পাশে এসে বসলেন। এভাবে আর কতদিন চলবে শায়না? কিসের কথা বলছেন? তোমার ছেলের কথা। জীবন নিয়ে কোনো সিরিয়াসনেস তার মধ্যে এখন অবধি দেখলাম না। বয়স কম, রক্ত গরম, সময় দেন, আস্তে আস্তে বুঝতে শিখবে। এক বাচ্চার বাপ হয়ে গেছে, আর কত সময় দিব? দেশে গিয়ে কথা বলবো আমি ওর সাথে। আপনি অযথা চিন্তা করে প্রেশার বাড়াবেন না। হুম। নিয়াজ সাহেব কপালে হাত দিয়ে শুয়ে আছেন। আয়েশার সাথে একটু আগে কথার কাটাকাটি হয়েছে ওনার। আয়েশার মতে সঠিক সময়ে আওয়াজ তুলতে পারেনি যখন, তখন এই সময় এসে কথা বাড়ানোর কি প্রয়োজন? নিয়াজ সাহেব আজকাল বেজায় চিন্তিত সন্তানদের জীবন নিয়ে। একদিকে আরহাম আলিশার বেখাপ্পা জীবন, বিয়ের এতদিন পর এসেও কথায় কথায় ঝগড়া লাগে দুজনের। যেমন আজ সকালে ঘুরতে যাওয়ার সময় সবার সামনে এক দফা মারামারি করেছে তারা। এরা কি বুঝতে শিখবে না? এখন তো ছোট আরশানও আছে, যার ব্যাপারে কেউ জানে না, এমনকি কোনো আত্মীয় স্বজনও না। যেখানে বিয়ের কথাই কেউ জানে না, সেখানে বাচ্চার ব্যাপার প্রকাশ করা অসম্ভব। এই চিন্তা ওনাকে গ্রাস করছে ভেতর থেকে। দার্জিলিং আসার পর খেয়াল করেছেন আরহাম কেমন মাস্ক ক্যাপ পরে থাকে, যাতে কেউ তাকে না চেনে। বাইরে গেলে পরিবারের থেকে দূরত্ব মেইনটেইন করে চলেছে, যা ওনার চোখ এড়ায়নি। তবে উনি জানেন আরহাম তার মেয়ে কিংবা নাতের অবহেলা করে না, আগলে রাখে। তিনি ভাবছেন দেশে গিয়ে আলিশের সাথে এই নিয়ে আলোচনায় বসবেন। আলিশার নিজেকে ম্যাচিওর করতে হবে। তার বাচ্চাও আচরণ এখন সম্পর্কের বেড়াজালে আটকে গেছে। অন্যদিকে আরশাদের সংসার জীবনের টানাপোড়া, একটা বাচ্চার জন্য কত হাহাকার। বাবা হয়ে কোনো কিছুই ওনার চোখ এড়ায় না। ছেলের কষ্টে ওনারও সমান কষ্ট। তবে বাবারা চাইলেও নিজের অনুভূতি সন্তানদের কাছে প্রকাশ করতে পারেন না। জীবন কত অদ্ভুত। যারা সন্তান চেয়েছে তারা পায়নি, আর যারা ভাবেওনি তাদের কোল আলো করে আরশান চলে এসেছে। আরাম এসেছে একজন ফেমাস মিউজিক ডিরেক্টরের সাথে দেখা করতে। লোকটার নাম অনুরাগ সেন। আরহাম ফ্যামিলি ট্রিপে এসে কোনো কাজ করতে চাননি, তবে আরাফের জোড়াজড়িতে এসেছে। অনুরাগ সেন বড় মাপের মিউজিক ডিরেক্টর হলেও তিনি নিজেও আরহামের ভক্ত। তাই তো আরাফের মাধ্যমে আরহামের সাথে দেখা করার শিডিউল তৈরি করেছেন। আরহাম এবং অনুরাগ সেন বিগত 1 ঘন্টা যাবৎ কথা বলছেন। অনুরাগ নিজের একটা গানের জন্য আরহামের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন। এর জন্য বড় অঙ্কের টাকা এবং সাথে বেশ কিছু অফার দিয়েছেন। তবে আরহাম এখনো হ্যাঁ না কিছুই জানায়নি। সো ইয়াং ম্যান, কি ভাবলে? আই নিড টাইম। ডিসিশন যেটাই হবে তারফ আপনাকে জানিয়ে দেবে। এমন সুযোগ কেউ হাতছাড়া করে না। আশা করি তুমিও করবে না। দেখা যাক। আই লাইক ইউর পার্সোনালিটি। যেখানে সবাই অনুরাগের সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকে, সেখানে তুমি সময় নিচ্ছ। সবার সাথে আমাকে মেলাবেন না মিস্টার সেন। বাই দ্য ওয়ে, আর ইউ সিঙ্গেল? আরহাম কিছু সময় চুপ থেকে জানালো, আমার ব্যাপারে সব খোঁজখবর যেহেতু নিয়েছেন, তাই আশা করি এই বিষয়ে আপনার জানা থাকবে। আমার জানা মতে তুমি সিঙ্গেল। তবে তুমি আসার 5 মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় এক অতি সুন্দর রমণীর সাথে তোমার ক্লোজ পিকচার ভাইরাল হতে দেখেছি। আরহাম থমকে গেল। কি শুনলো মাত্র এটা? সে নিজেকে সামলে ফোন হাতে নিল। আলিশা বারবার কল দিয়ে ডিস্টার্ব করবে ভেবে গত 1 ঘন্টা যাবৎ সে তার মোবাইল এয়ারপ্লেন মোডে রেখেছে। সোশ্যাল মিডিয়া ঢুকতেই আরহামের চোখ ছানাবড়া হয়ে গেল। সারা মিডিয়া জুড়ে টাইগার হিলে তোলা তার আর আলিশার সেই সকালের ঘনিষ্ঠ ছবি। হেডলাইনে দেওয়া কে এই রমণী, যার সাথে রকস্টার আরহাম মেহতাব খানের এত সখ্যতা। আরহাম ঝড়ের গতিতে বাইক চালাচ্ছে। তার মেজাজ এখন 7ম আসমানে চড়ে আছে। রিসোর্টের কাছাকাছি আসতেই দেখলো বাইরে মিডিয়ার ভিড় করে আছে। আরহামের হুড়োজোড়া কুচকে গেল। সে কোন জায়গায় থাকছে এই খবর মিডিয়া জানলো কি করে? আরহাম হতাশার শ্বাস ফেলে আওড়ালো। সে মাস্ক ক্যাপ পরে থাকায় তাকে কেউ চিনল না দূর হতে। আরহাম সন্তর্পণে রিসোর্ট ম্যানেজারকে কল দিয়ে পেছনে গেট দিয়ে ঢোকার ব্যবস্থা করালো।
এদিকে খানবাড়ির সবাই আলিশার কাছে এসে বসেছে। সবার মাথায় হাত। আলিশা সারা রুমে পায়চারি করছে ভয়ে। সে আবেগের বশে কেন নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে গেল? এখন এইসব ছবিও সারা নিউজফিড জুড়ে ঘুরছে। আয়েশা অনেক বকেছে এই নিয়ে আলিশাকে। তার টেনশনে মাথা ফেটে যাচ্ছে। আরহাম কোথায়, কবে আসবে, ঠিক আছে তো, এত মিডিয়ার মাঝে কিভাবে ফিরবে? এইসব চিন্তা যেন আলিশাকে গ্রাস করছে ক্ষণে ক্ষণে। তার ভাবনার মাঝেই রুমের দরজা খট করে খুলে গেল। আলিশা সহ বাকিদের নজর গেল রাগান্বিত আরহামের দিকে। ইজাজ সাহেব তাকে দেখেই ক্ষেপে বললেন, এখন সময় হয়েছে লাট সাহেবের ফেরার। এখানে যে আমরা সবাই চিন্তা করছি তার কোনো খেয়াল আছে? একটা কলও কি উঠানো যেত না? আরহাম বাবার কথায় উত্তর না দিয়ে সোজা এগিয়ে গেল আলিশার দিকে। নিজের দিকে আগাতে দেখে আলিশা ঢোক গিলে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? জোরালো এক শব্দে থমকে গেল সকলে। এটা কি হলো? আলিশার কথা শেষ হওয়ার আগেই তার গালে ঠাটিয়ে এক চড় মারল আরহাম। রাগে কাঁপছে সে। আলিশা গালে হাত দিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে আরহামের দিকে। সে যেন কথা বলতে ভুলে গেছে। চোখ ভরা বিস্ময় এবং অভিমানের আভাস। মেহতাব, তোমার সাহস কি করে হয় আমার বাড়ির মেয়ের গায়ে হাত তোলার? ইজাজ সাহেব গর্জে উঠলেন। আরহাম যেন রাগে হুঁশ জ্ঞান হারিয়েছে। সেও পাল্টা জবাব দিল, আপনার বাড়ির মেয়ে হওয়ার আগে সে আমার বউ, এবং নিজের বউয়ের সাথে কি করব না করব তার জন্য কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। অবশ্যই বাধ্য তুমি। আমার মেয়ে তোমার স্ত্রী বললে কি তুমি যা ইচ্ছা তাই করবে? নিয়াজ সাহেব আর চুপ থাকতে পারলেন না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কাউকে কথা বলার অধিকার দেইনি আমি। আমাদের একা ছেড়ে দিলে খুশি হব। আরহাম, এবার বেশি বাড়াবাড়ি করছিস। তুই আপাতত মাথা ঠান্ডা কর, আমি পুতুলকে সাথে করে নিয়ে যাচ্ছি। এই বলে শাইনা সকলকে তাড়া দিল রুম খালি করতে। ইজাজ খান এবং নিয়াজ খান ঠায় দাঁড়িয়ে আছে দেখে নীলা পরিস্থিতি ঠান্ডা করার জন্য এক প্রকার জোর জবরদস্তি করতেই দুজনকে সাথে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আরশা তো পিছু পিছু চলে গেল। ইজাজ খান যাওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে গেছেন যাতে আলিশা এবং আরশানকে সাথে করে নিয়ে আসা হয়। আলিশা, চলো এখান থেকে। এখন কথা বললে কথা বাড়বে। আমরা বরং দেশে গিয়ে এই নিয়ে কথা বলি। শাইনা আলিশাকে নিয়ে বের হতে গেলে সেখানেই একটি বাক্যে থেমে গেল দুজনের চলন্ত পা জোড়া। আলিশা, এ রুম থেকে এক কদম বাইরে ডাকলেও আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠান্ডা স্বরে উচ্চারিত হুমকি শুনে উপস্থিত সকলের শিরধারা বেয়ে যেন এক শীতল স্রোত নেমে গেল। শাইনা ছেলের এই স্বর চেনেন। ছোট থেকেই আরহাম যেমন চঞ্চল তেমনি জেদি। সবকিছু তার নিজের মতো হওয়া চাই, নয়তো তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে। কারো কথায় পাত্তা না দিয়ে নিজের মতো চলা ছেলেটা রাগলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। শেষবার এমন স্বর শুনেছিলেন 4 বছর আগে, যখন তার মিউজিক ক্যারিয়ারে শুরু করেছিল আরহাম। এই নিয়ে ইরাজ সাহেবের সাথে বেশ ঝামেলা হয়েছিল আরহামের। তারপর থেকেই যেন বাপ ছেলের এত দূরত্ব। আজও ঠিক একই স্বর, একই জেদ। শাইনা বেগম ঢোক গিললেন। এই সময় এসে কোনো অশান্তি তিনি চান না। কাল সকালে ফ্লাইট, ভালোই ভালোই দেশে পৌঁছতে পারলে হয়। তারপর না হয় বাদবাকি দেখা যাবে। তিনি আরহামকে যেই না কিছু বলতে যাবে তখনই থেমে যান তার রুক্ষ স্বর শুনে। আমার ছেলে ঘুমাচ্ছে ছোট মা, ওকে এখন ধরবে না, নয়তো উঠে যাবে। না ধরলে নিব কিভাবে? রাতে মায়ের বুক ছাড়া কেমনে থাকবে? মা থাকতে মায়ের বুক ছাড়া থাকবে কেন? আমার বাচ্চা এবং বাচ্চার মা এখানেই থাকবে। তোমরা যেতে পারো এখন, সকলের ফ্লাইট আছে, জলদি উঠতে হবে। আয়েশা আর কিছু না বলে সরে গেল সেখান থেকে। শাইনা কিছু বলতে গেলে আয়েশা তাকে চোখের ইশারায় থামিয়ে দিলেন। মিয়া বিবির ঝামেলার মাঝে কথা বলা উচিত নয়। তিনি নিজেও আলিশার উপর রেগে আছেন। তবে আরহাম যা করেছে মোটেও তার পক্ষপাতী নয়। মা হয়ে নিজের মেয়েকে থাপ্পড় দিতে দেখা মোটেও সুখকর নয়। তবে মেয়ের সংসারে আর বাড়তি অশান্তি চাননি বলে শাইনাকে নিয়ে বের হয়ে গেলেন রুম থেকে। ওনারা যেতেই আরহাম দরজা লক করে এক প্রকার খাবলে ধরল আলিশাকে। কোমর পেঁচিয়ে চোয়াল চেপে ধরল। রাগে হিসিয়ে বলল, কেন করলে এটা? আলিশা উত্তর করল না, চোখের দিকে তাকালোও না। দৃষ্টি তার অন্যদিকে। আলিশার জবাব না পেয়ে আরহাম কোমরে রাখা হাতের চাপ বৃদ্ধি করল। কিছু জিজ্ঞেস করেছে? যা করেছি বেশ করেছি। একটা থাপ্পড় বোধহয় কম হয়েছে। তবে আরো দাও, এটাই পারবে তুমি।
জেনে শুনে আমাদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিস, তার উপর আমার তুলে দেওয়া নিজের হট ছবিও ছেড়েছিস। বাহ, ভালোই তো। বলেই আরহাম খামচে ধরল আলিশার কোমর। আলিশা দাঁতে দাঁত চেপে ব্যথা সয়ে নিল। আমাদের ব্যক্তিগত কোনো ছবি আমি আপলোড করিনি আরহাম, এতটা নির্বোধ আমি নই। আলিশার উত্তরে আরহামের ভ্রুজরা কুঁচকে গেল। তাদের একত্রিত ছবি আলিশা পোস্ট করেনি মানে? তবে কে করেছে? সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরালের কথা শুনে আরহাম সাইটে ঢুকে দেখেছিল আলিশার আইডি থেকে পোস্ট করা গতকালের শাড়ি পরা কিছু ছবি, যা ইতোমধ্যে ভাইরাল। স্ক্রল করতেই দেখলো বিভিন্ন পেজ, নিউজ চ্যানেলে তাদের একত্রিত কিছু ছবি, যা দেখে আরহাম আর বিশেষভাবে চেক করেনি, বরং হন্তদন্ত ফায়ে ফিরেছে। আরহাম ভেবে নিয়েছিল সেই সব ছবিও আলিশা পোস্ট করেছে। তবে এখন তার বলা কথায় আরহামের টনক নড়ল। সে আলিশাকে ছেড়ে ফোন হাতে নিল। ছাড়া পেয়ে আলিশা বেডে বসে পড়েছে, মুখ দুয়ার দিয়ে ঢাকা। আরহাম বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পর বুঝল তাদের ঘনিষ্ঠ ছবি আলিশার প্রোফাইল থেকে পোস্ট হয়নি, বরং পোস্ট হয়েছে একজন সাধারণ ফ্যান দ্বারা। গতকাল টাইগার হিলে ছবি তোলার সময় আরহাম কিছু সময়ের জন্য মাস্ক খুলেছিল, আর সেই সময়ের মধ্যেই কোনো এক অজ্ঞাত ফ্যান ছবি তুলে নিয়েছিল, যা আজ ভাইরাল। সব দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। কি থেকে কি হয়ে গেল? তবে আরহামের মেজাজ একটুও কমেনি, বরং বেড়েছে, কারণ তার সাথে আলিশার ছবি ভাইরাল হওয়ার পর থেকে সকলে আলিশার আইডি খুঁজে বের করে তার ছবি নিয়েও টানাটানি করেছে। এর মধ্যে আলিশা রাগের বশে পোস্ট করা রিসেন্ট ছবিগুলো বেশ নজর কেড়েছে সবার। কমেন্ট সেকশনে হাজার হাজার কমেন্টস, যার মধ্যে বেশিরভাগ নেগেটিভ। কেউ কেউ ভালো বললেও বাকি সবাই আলিশার চরিত্র, ফিগার নিয়ে আজেবাজে মন্তব্য করছে, যা দেখে আরহামের রাগ আগের তুলনায় দ্বিগুণ বাড়ল। এই বেয়াদব মেয়েকে মানা করেছিল এসব ছবি আপলোড না করতে, কিন্তু না, সে তো মহা তারা মহিলা। তার ভাবনার মাঝেই কানে এসে ঠেকেছে এক মলিন কণ্ঠস্বর। দেখেছো, বিশ্বাস হয়েছে? আমি এমন কিছু করিনি যা তোমার ক্যারিয়ারে প্রভাব ফেলবে। আরহামের রাগে যেন ঘিয়ের কাজ করলো কথাটা। সে তেড়ে গিয়ে বেডের সাথে চেপে ধরল আলিশাকে। বেয়াদব মহিলা, আমাদের ছবি না দিল নিজের হট ছবিতে ঠিকই ছেড়েছিস। লজ্জা করেনি এমন ছবি পোস্ট করতে? সাধারণ একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? ছবি দিয়েছি তো কি হয়েছে, সবাই দেয়, আমিও দিতাম। বিয়ের আগে এমন অনেক। রাইট, বিয়ের আগে, আই রিপিট, বিয়ের আগে। তবে বিয়ের পর এমন ছবি পোস্ট করার অনুমতি আমি তোকে দেইনি। আমি অনুমতি চেয়েছি তোমার কাছে, তুমি যা ইচ্ছা তাই করবে, আর আমি সামান্য ছবি দিলেও দোষ? সামান্য ছবি কোনটাকে বলছিস? পেট দেখিয়ে, ফিগার দেখিয়ে শরীর প্রদর্শন করা ছবি কখনোই সামান্য হয় না। যা আমার তা একান্তই আমার। আমার অধিকার অন্য কারো হস্তক্ষেপ আমি পছন্দ করি না। নীলা আপুও দেয় এমন ছবি, সবাই দেয়। তুমিও নিজের জিম করা উদাম গায়ের ছবি পোস্ট দাও। আমি মানা করলে বলো এইসব ছবি আপলোড করা আমার প্রফেশনের অংশ, তোমার ফ্যানরা এসব চায়। নীলা কি করে তা আমার দেখার বিষয় না, তা দেখার জন্য আরশাদ ব্রো আছে। আর যেখানে আমার কথা, আমি শুরু থেকে এমন ছিলাম আর থাকবো। রিয়েলি? তুমি এমনই থাকবে আর আর আমি কিছু করলেই দোষ? তোর কোনো কাজে আমি বাধা দেইনি আজ পর্যন্ত। তবে আমার ব্যক্তিগত কিছু নিয়ে ছিনেমিনে খেলা আমি সহ্য করবো না আলিশা। আমি মানা করেছিলাম এসব দিতে। এত রেস্ট্রিকশনস থাকলে তুলে দিয়েছিলে কেন? আমি তো চাইনি তেমন ভাবে তুলতে, তুমি বাধ্য করেছো। আমি নিজের জন্য তুলেছিলাম, কেবলমাত্র নিজের জন্য, কোনো পরপুরুষকে দেখানোর জন্য নয়। আলিশা মুখ ফিরিয়ে ফেলেছে। এখন যাই বলবে তার যুক্তি দাঁড়া করাবে আরহাম, তাই সে আপাতত কিছু বলতে চাইছে না। আলিশা থামলেও আরহামের থামার কোনো নাম নেই। সে বলেই যাচ্ছে। কমেন্টস দেখেছিস? ওয়াও, হট, নাইস ফিগার, মেয়েদাবের খাওয়া মাল, আরো কত কি। এসব দেখে নিজেকে কিভাবে ঠিক রাখবো আমি? খানবাড়ির মেয়েদের নিয়ে কথা বলার দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখেনি। কমেন্ট সেকশন আলিশা দেখেনি, সে কিছুই চেক করেনি। বাইরে মিডিয়া আর নীলার মুখ থেকে যা শুনেছে এতটুকুই সে জানে। তবে এখন আরহামের মুখে নিজেকে নিয়ে এত বিকৃত রুচির কথা শুনে আলিশা চোখ খিচে বন্ধ করে নিল। এত সব হবে জানলে সে কোনোদিনও আরহামের অবাধ্যতা করতো না। নীলাপুও তো দেয় এমন ছবি, সবাই দেয়, তবে তাদেরটাতে কেন বাজে কমেন্টস আসে না? আমাকে নিয়েই কেন? কারণ সবে আরহাম মেহতাব খানের বউ না। না জানলেও আমার সাথে তোর কিছু ছবি ভাইরাল হয়েছে, যার কারণে সবাই তোকে নিয়ে মেতেছে। এতেও কি আমার দোষ? অবশ্যই, আমার কথার অবাধ্যকতা করেছিস তুই।
তাই বলে সবার সামনে গায়ে হাত তুলবে? ভুল করে নি। তুমি আমার সেলফ রেসপেক্টে আঘাত করেছো আরহাম। বদ্ধ কামরা আর সবার সামনে গায়ে হাত তোলার মধ্যে বিশাল পার্থক্য আছে। রাগ সামলাতে পারিনি, তবে আমি ভুল করে নি। তুই যতবার এমন বেহাপনা করবি, আমি আরহাম ততবার এমন করতে বাধ্য হব। তুমি আমায় মারতে পারো না। আমি সব পারি। বলতে বলতে আরহাম মুখ গুজল আলিশার গলায়। পুরো দিনের ধকল, আবার এত ঝামেলার মধ্যে সে ক্লান্ত, তার রেস্ট চাই। বাকি সব দেশে গিয়ে হ্যান্ডেল করে নেবে। সরো আমার উপর থেকে। মেজাজ গরম আছে আলিশা, চুপচাপ থাক। আমি ব্যথা পাচ্ছি। সেই কবে থেকে আমার গায়ের উপর পড়ে আছো? এতদিনে আমার ভার সামলাতে আশা করি অভ্যস্ত করাতে পেরেছে। সো নো মোর টক। আই নিড ডিস্টেন্স প্লিজ। আমি তোমার সান্নিধ্য চাই না এখন। ডিক্লাইন করছিস? করছি, সরো। বলেই আলিশা আরহামের বুকে ধাক্কা দিল। আরহাম রিজেকশন সহ্য করতে না পেরে আলিশাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হন্তদন্ত পায়ে ওয়াশরুমের দিকে ছুটল। দরজা এত তীব্রভাবে লাগিয়েছে যে বিকট শব্দ হয়েছে, তাতে আলিশা সহ ঘুমন্ত ডোরাও কেঁপে উঠল। আরশান ঘুমের মধ্যে ঠোঁট ফুলিয়ে কাঁদবে কাঁদবে ভাব। আলিশা দ্রুত ছেলেকে বুকে নিয়ে পিঠে আলতো চাপড় দিতে লাগলো। ছোট্ট ডোরা ঘুমের মধ্যে মায়ের বুকে মুখ ঘষছে দেখে আলিশা তার মুখে খাবার তুলে দিল। আলিশার চোখ বেয়ে অজস্র অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। এ কেমন সম্পর্কের বেড়াজাল, যেখানে সম্মানের চেয়ে বেশি অধিকার আদায় করা হয়। আজ বিকেলের দিকেই খানবাড়ির সকলে দেশে ফিরেছে। সবার মেজাজ বেশ থমথমে, কারো মুখে কোনো কথা নেই। বাড়িতে ফিরে ফেজার কামরায় প্রস্থান করেছে। আলিশা গতকাল রাত থেকেই আরহামের সাথে কথা বলছে না। আরহাম নিজেও সেদের কথা বলতে যায়নি। এই ছোট মরিচের মাকে পরে হ্যান্ডেল করা যাবে, আগে আপাতত মিডিয়া সামলাতে হবে। কাল রাত থেকে সখানেক কল এসেছে তার ফোনে, সব ডিরেক্টর আর মিডিয়ার লোকজন। এসব সামলাতে হিমশিম খেতে হচ্ছে বেশ। আরাফ এদিকটা যাও একটু সামলে রেখেছে, তবে বেশিক্ষণ পারবে না, তাই আগামীকালকের জন্য প্রেস কনফারেন্সের আয়োজন করেছে আরাফ। আরহাম কিভাবে কি করবে এই ভেবেই কুল পাচ্ছে না। এসব জানলে সে দার্জিলিং যেতই না। আজ রাতে সবার সাথে দেখা করে আলোচনা করবে এই নিয়ে। আরহামের রাগের পারদ যেন বেড়ে চলেছে। পুরো ফিট জুড়ে আলিশার ছবি। সে দেরি না করে কাহাবকে কল দিল। দুটো রিং যেতেই ওপাশ থেকে কাহাব ফোন উঠিয়ে বলল, হে ব্রো, হোয়াটসঅ্যাপ? রকশালা, তোর হোয়াটসঅ্যাপ কাজ হয়েছে? প্রায়। তবে আরহাম ভেবে দেখো। ভেবে দেখার কি আছে? কাজটা কি ঠিক হচ্ছে? আলিশা জানলে অনেক রিয়াক্ট করবে। তোকে যা বলেছে তাই কর, আমার বউকে আমি সামলে নেব। এতজনের আইডি হ্যাক করা সহজ বিষয় নয়, সময় লাগবে। সময় নেই, যত টাকা লাগবে ঢাল। তবে যেসব পেজ আইডি থেকে লিসার ছবি শেয়ার পোস্ট করা হয়েছে সবগুলো হ্যাক করে ডিলিট করবে। সবারটা না হয় মানলাম, তবে আলিশার আইডি রেহাই দে অন্তত। তোরা তো মন পড়ছে কেন আমার বউয়ের জন্য? একদম ঠ্যাং ভেঙে দেবো শালা। আমার বউয়ের নামও যেন আর না শুনে তোর মুখ থেকে। তোর সংসারে আগুন লাগার থেকে বাঁচাতে চাইছিলাম, শুনলি না, আফসোস। সংসারে অলরেডি আগুন লেগে গেছে আবার। এসব নিয়ে তোর ভাবতে হবে না। যা কাজ দিয়েছি তা যত দ্রুত সম্ভব কমপ্লিট চাই। দরকার পড়লে আমাদের সাইবার সিকিউরিটি টিমকে দ্বিগুণ টাকা অফার কর, তবে আমার চটদলতির রেজাল্ট চাই। হয়ে যাবে কালকের মধ্যে। তাই যেন হয়। আমার বউয়ের একটা ছবি যেন আমি কোথাও না পাই। যদি পেয়েছি তো তোর খবর আছে। ধুর মিয়া, কিছু না করাও আমারে বাস খাওয়াই লাগে। কাজ না হলে বাস তোর পেছু দিয়ে বের করবো আমি। হয়ে যাবে আব্বাজান। হ্যাঁ, কাকে আব্বাজান বললি তুই? কেন তোকে? তোর কোন জন্মের বাপ লাগে আমি? আপাতত এই জন্মে আরশানের আব্বাজান। ওপাশ থেকে কলকাটার টুটটুর শব্দ কানে আসতেই কাহাব হো হো করে হেসে উঠল। আলিশা এসেছে থেকেই ছেলেকে নিয়ে ঘুমোচ্ছে। আরহামের দিকে ফিরেও তাকায়নি। আরহাম আলিশার ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করল। তারপর যে কাজ নিয়েছিল তা শেষ করে ফোনটা আবারও আলিশার পাশে রেখে দিল। যা হবার হবে। আপাতত আলিশাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হবে। আগের আইডিয়ার কোনোভাবেই চালাতে দেয়া যাবে না। সবার নজরে এসে গিয়েছে সেটা। প্রায় ঘন্টাখানেক পর আলিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছে। ডোরা এখনও ঘুমোচ্ছে, তাই সে অবসর সময় কাটানোর জন্য ফোন হাতে নিল। গতকাল থেকে ফোন দেখার সুযোগ পায়নি। ফোন হাতে দেখলেই ডোরা তা নিয়ে টানাটানি শুরু করে দেয়। ফোন হাতে নেওয়ার কিছুক্ষণ পর আলিশার ভ্রু কুঁচকে গেল। এটা হচ্ছে কি বারবার? কিরে
আমার আইডিতে লগ ইন করতে পারছি না কেন? আরহাম ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে জবাব দিল, আমি ডিলিট করে দিয়েছি তাই। মানে? মানে তাই যা বলেছি। কি ডিলিট করেছো? তো সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্ট আছে সব। এমনটা করতে পারো না তুমি। পারি বলেই করেছে। আলিশা হতবাক হয়ে চেয়ে আছে আরহামের দিকে। বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না সে। আলিশাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরহাম শুধালো, হোয়াট? এভাবে চেয়েছিস কেন? ডোন্ট প্যানিক, পর আরেকটা খুলতে পারবে। ইউ কান্ট ডু দিস টু মি। আরহাম যেন শোনেনি এমন ভান করে বলল, সামান্য অ্যাকাউন্টের জন্য এমন করা লাগে? পরে করে নেবে আরেকটা, দরকার পড়লে আমি নিজে খুলে দেব। আর এমনিও সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস, এই সুবাদে কিছুদিন না হয় দূরে থাকলে। তুমি ফোন রেখে বাচ্চার দিকে খেয়াল দে। ডোরে উঠে গিয়েছে, খিদে পেয়েছে ওর। সে কখন খেয়েছে, ওকে ফিট করা। বলেই আরহাম কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে বের হয়ে গেল নিজের স্টুডিওর উদ্দেশ্যে। AM-K স্টুডিওতে এখন বসে আছে আরহামের বন্ধুমহল। সবার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কি করবে কাল? তাই ভাবছি। কিছু কি আর ভাবার আছে? যা হওয়ার হয়ে গিয়েছে। এই জন্যই বলেছিলাম এত অল্প বয়সে এইসব বিয়ের চক্করে না পড়তে। নেহার কথায় সকলে বিরক্ত বোধ করল। সব বিষয়ে মেয়েটা নেগেটিভ ভাইব দেওয়া লাগে। রিহা নেহার মাথায় গাঁটটা মেরে বলল, এ পাপ কি? পরিচুপ থাক, সব কথাই তেতে উঠবি না। উচিত কথা বললেই দোষ হয়ে যায়। স্টপ গাইস, আমরা এখানে প্রবলেম মেটাতে এসেছি, বাড়াতে না। সব সত্যি বলে দিলে কি হয়? কাহাবের কথায় সকলে চমকে ওঠার মতো তার দিকে তাকিয়ে বলল, আর ইউ ক্রেজি কাহাফ? এই কথা কিভাবে বলিস তুই? আরহাম এখন ক্যারিয়ারের পিক পয়েন্টে আছে। এখন এইসব স্ক্যান্ডালে জড়ানো উচিত নয়। নেহা ইজ রাইট। এখন কিছু ফাঁস হলে আমাদের স্টুডিওর জন্য কোনো সুনাম বই আনবে না। সত্য কোনো দিন চাপা থাকে না, এক না এক সময় এসব বেরিয়ে আসবে। তখন এটা তখনই রাখা যাবে। আরহাম, কি ভাবছিস? ভাবছি পুরো সত্যি না বলেও আধা সত্যি দিয়ে ব্যাপারটা সুন্দরভাবে কভার করা যায়। বলেই আরহাম বাঁকা হাসল। ব্রেন অ্যান্ড মানি, এই দুটো এক হলে সব সমস্যার সমাধানই করা সম্ভব। তোর মাথায় কি চলছে আরহাম? কাল প্রেস কনফারেন্সে দেশের টপ জার্নালিস্টদের চাই আমি। সকলেই আসবে, হাতে পায়ে ধরে শিডিউল নিয়েছে নিধির থেকে। আরহাম নিধিকে কিছু জার্নালিস্টের নাম বলে তাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করতে বলল, আর বাকিদের শিখিয়ে দিল কি কি করতে হবে। আরহাম বাড়ি ফিরল রাত 12টা নাগাদ। রুমে এসেই দেখে আলিশা গুনগুনিয়ে গান গাইছে আর ডোরাকে নিয়ে খেলছে। যা দেখে আরহামের কপাল কুচে গেল। এ ছোট মরিচের মা এত চিল মুডে আছে কেমনে? এতক্ষণে তো কেঁদে কেটে বুক ভাসানোর কথা। আরহাম আর বেশি কিছু না ভেবে ফ্রেশ হয়ে এসে ছেলেকে কোলে নিল। বাবা না। ছোট্ট ডোরা এতক্ষণ পর বাবাকে পেয়ে তার ছোট গুলুমুলো হাত দিয়ে বাবার গালে আদর দিচ্ছে। এই ছোট মরিচ, খেয়েছিস? টুটু ইয়াম ইয়াম। আরহাম ছেলের গালে আলতো কামড় দিয়ে শুধালো, আছে তো এক তথ্য, শীঘ্রই তোর এই তথ্য খাওয়া বন্ধ করতে হবে। ডোরা যেন বাবার এই কথা বিশেষ পছন্দ হলো না, তাই মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। আরহামও দিয়ে দিল ডোরাকে। তার এখন কাজ আছে। সে ডোরাকে দিয়ে চলে গেল রুমের ভেতর আর এক রুম, অর্থাৎ তার হোম স্টুডিওতে। নিজের শখের সাজানো স্টুডিওতে ঢুকে আরহামের চোখ ছানা বড়। এসব কি? তার গিটার কই? আরহামের গিটারের হিউজ কালেকশন, যেখানে প্রায় সব ইম্পোর্টেড এবং লিমিটেড এডিশন। এত সব গিটারের মাঝে আরহামের দুটো গিটার বেশ প্রিয়, যা এই মুহূর্তে কোথাও খুঁজে পাচ্ছে না সে। সব জায়গায় খুঁজে যখন পায়নি, তখন তড়িঘড়ি করে আলিশার কাছে এসে জিজ্ঞেস করলো, লিসা, আমার গিটার কই? আলিশা হেলতে দুলতে জবাব দিল, নেই। নেই মানে? কি বলছিস এসব? যা শুনেছো তাই। আমার গিটার কই? ভেঙে ফেলেছি। আরহামের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। তুই এমনটা করতে পারিস না। পারি বলেই করেছি। আমার লিমিটেড এডিশনের গিটার ছিল। ডোন্ট প্যানিক, পরে আবার কিনতে পারবে। দরকার পড়লে আমি কিনে দিব। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট হ্যাভ ইউ ডান? ভালোই করেছি। সারা দিন গিটার নিয়ে পড়ে থাকো, এখন এই সুবাদে না হয় একটু কম নিলে? ডোরা বোর হচ্ছে, ওর সাথে খেলো। এই বলে আলিশা আরহামের কোলে ডোরাকে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। পিছনে
আরহাম যেন এখনো মানতে পারছে না হলোটা কি। আলিশা কি তবে ইটের বদলে পাটকেল ছুঁড়ে মারল? আরহাম ছেলেকে ঘুম পাড়িয়ে গিয়ে এগিয়ে গেল আলিশার দিকে। আমার গিটার কোথায় আলিশা? আরহাম রেগে গেলে আলিশার পুরো নাম ধরেই ডাকে। বললাম তো ভেঙে ফেলেছি। এমনটা কেন করলি? তুমি এমনটা কেন করলে? আমার অনেক শখের গিটার ছিল। আমারও অনেক শখের আইডি ছিল। তোর ভালোর জন্যই করেছে। আমার পারমিশন নিয়েছিলে? প্রয়োজন মনে করিনি। আমিও করিনি। সমানে সমান। ইট মারলে পাটকেল খেতে হয়। আরহাম আলিশার কোমর খামচে ধরে বলল, সাহস অনেক বেড়ে গিয়েছে, তাই না? তা তো অবশ্যই, মিসেস মেহতাব বলে কথা। আরহাম আলিশার কোমর আরো জোরে খামচে ধরলে আলিশা ঘাবড়ালো না, বরং নিজেই আরহামের গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরহাম শুরুতে রেসপন্স না করলেও সময় যেতেই যেন আলিশার ঠোঁটের উপর নিজের সব রাগ মেটাতে শুরু করলো। এ যেন এক নীরব যুদ্ধ চলছে দুজনের ভেতর। গতকাল রাতের শেষ প্রহরটুকু বিদায় নিয়ে শুরু হলো আরেকটা দিন। ভোরের কোমল আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। সেই নিস্তব্ধ মুহূর্তেই আরহাম চুপি চুপি বেরিয়ে গেল। ঘুমে বিভোর থাকা আলিশা এবং ডোরা টেরও পেল না তার গমনের। আরহাম শান্ত মুখ দুটোর দিকে এক পলক তাকিয়ে নিঃশব্দে দরজাটা টেনে বের হয়ে গেল কামরা থেকে। AMK স্টুডিওতে সকলে একসাথে উপস্থিত হয়েছে। আজ অনেক বড় প্রেস কনফারেন্স আছে। সব যেন ঠিকঠাকভাবে হয় তারই প্রস্তুতি চলছে। চারপাশে সবাই নিজ নিজ কাজে মগ্ন, অথচ আরাফের মুখ জুড়ে যেন দ্বিধার ছাপ স্পষ্ট। আরহাব বরাবরই বয়সের তুলনায় ভীষণ পরিণত। অল্প বয়সেই মা বাবার ছায়া হারিয়েছে সে। জীবনের নির্মম বাস্তবতা খুব ছোটবেলাতেই তার কাঁধে দায়িত্বের ভার তুলে দিয়েছিল। সেই থেকেই যেন সব সময়ের চেয়ে অনেকটা এগিয়ে হাঁটতে শিখেছে ছেলেটা। হাসতে জানে, তবে প্রতিটি হাসির আড়ালেই লুকিয়ে আছে অসংখ্য না বলা কথা। রক্তের সম্পর্ক বলতে রয়েছে শুধু চাচা চাচি। তারাও এখন যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। ছোটবেলায় চাচা নিয়মিত টাকার ব্যবস্থা করলেও স্নেহের হাতটা খুব একটা বাড়িয়ে দেননি। খোঁজখবর নেওয়ার অবসরও যেন কখনো হয়নি তাদের। আজ তাই পরিবার বলতে আরাফ শুধু খান পরিবার কি বোঝে। এই বাড়ির প্রতিটি মানুষ তার আপন, তার আশ্রয়, তার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। আর আলিশা, মেয়েটার নামটা নিঃশব্দে মনের দরজায় করা নাড়তেই আরাফের ঠোঁটের কোণে ভেসে উঠল একরাশ বিষাদ মাখা হাসি। কিছু অনুভূতি শব্দের মুখে দেখে না, বুকের গভীরে নীরবেই বেঁচে থাকে, ঠিক অপূর্ণ কোনো গল্পের মতো। আজ আরহাম যে সিদ্ধান্ত নিয়েছে সেটার সাথে আরাফের মন কোনোভাবেই একমত নয়। তবুও বাস্তবতার কঠিন দেয়ালের সামনে তার সব আপত্তি যেন অসহায় হয়ে পড়েছে। পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে চাইলেও তার পক্ষে কিছু বলা সম্ভব না। আরাফের ভাবনার মাঝেই তার কাঁধে কারো হাতের উপস্থিতি টের পেল। সে পিছু না ফিরলেও বুঝে গেল এটা আরহামের হাত। কিছু বলার আগেই কানে এসে ঠেকল আরহামের প্রশ্ন, এই আবুল, সে কবে থেকে তোকে ডাকছে? খেয়াল করে থাকে তোর? খেয়াল করিনি। আরাফের নীরস আওয়াজ শুনে আরহাম ভ্রুকুচকে জিজ্ঞেস করল, হে, ইজ এভরিথিং অল রাইট? হুম। মিথ্যা বলছিস কেন? তোকে ছোট থেকে চিনি, বলে ফেল কি হয়েছে। এবার আরাফ পিছু ফিরে আরহামের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, না, কিছুই ঠিক নেই। আজকের পর কি আদৌ ঠিক থাকবে? কি ঠিক থাকবে? কিসের কথা বলছিস? প্রেস কনফারেন্সে কথা বলছি। মিথ্যা বলা কি খুব দরকার? উফ, জাস্ট চিল। তুই এই নিয়ে এত চিন্তা করছিস? সিরিয়াসলি আরাফ? যা প্রশ্ন করেছি তার উত্তর দে আগে। কি প্রশ্ন? মিথ্যা না বললে কি হয় না? এতে করে তোর সংসারের জীবনে ঝামেলা হতে পারে। বাড়িতে যদি কেউ মেনে না নেয় তখন? মিথ্যা কেন বলবো? যা বলবো সত্যি তো বলবো, কেবল কিছু সত্যি আড়াল করে। এখানে আমি খারাপ কিছু দেখছি না। বাড়ির সবাইকে কি বলে ম্যানেজ করবে? ম্যানেজ করার প্রসঙ্গ আসছে কেন? কেউ এ নিয়ে কিছু বলবে না। বিয়ের ব্যাপারটা শুরুতে বড়টা মেলেই লুকিয়েছে, এরপর বাচ্চার বিষয়টাও। আমি প্রথমে বলেছিলাম কোনো ফ্যামিলি ড্রামাতে যেন আমায় না টানে। সো রিল্যাক্স আরাফ, কিছুই হবে না। আলিশা যদি কষ্ট পায়? কে? লিসা? একদমই না। ও নিজেও তো চায় না কোনো কিছু সামনে আনতে। আরহামের যুক্তি শুনে আরাফের আর কিছু বলার রইল না। সকাল 10টা।
আলিশার ঘুম ভেঙেছে একটু আগে। চোখ মেলে তাকিয়ে দেখলো আশেপাশে কোথাও আরহাম নেই। নিশ্চয়ই বাইরে চলে গিয়েছে তাকে না বলে। এটা নতুন কিছুই না, তাই আলিশা এ নিয়ে আর মাথা ঘামালো না। সে এক পলক তাকিয়ে দেখলো মায়ের বুকের সাথে লেপ্টে থাকা ঘুমন্ত ডোরাকে। তারপর উঠে চলে গেল ফ্রেশ হতে। আলিশা উঠে যাওয়াতে ডোরার ঘুমের বিঘ্ন ঘটলেও সে উঠল না, বরং ঘুমের মধ্যেই গড়িয়ে গড়িয়ে চলে গেল বাবার সাইডে। কিন্তু সেখানেও যখন বাবার ছোঁয়া ফেল না, তখনই শুরু হয়ে গেল তার গলা উঁচিয়ে কান্না। আলিশা ছেলের কান্না শুনে ব্রাশ হাতেই বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। ডোরা হাত পা ছড়ে কান্না করছে, যেন অভিযোগ জানাচ্ছে এই সকালে মাম্মা পাপা তাকে ছেড়ে গেল কেন। আলিশা তড়িঘড়ি ছেলের কাছে এসে বসল। এই বড় গন্ডারের ছানা, মিনি গন্ডার, তোর জন্য কি শান্তি মতো একটু ব্রাশও করতে পারবো না? মায়ের আওয়াজ শুনে ডোরা কান্না থামিয়ে পিটপিট চোখে তাকালো। তার নজর এখন আলিশার হাতে থাকা ব্রাশের দিকে। মাম্মা এসেছে, তার এখন সেদিকে খেয়াল নেই। তার এখন ব্রাশটা চাই। তাই সে হামাগুড়ি দিয়ে মায়ের কাছে এসে যেই না ব্রাশটা টান দিতে যাবে, তার আগেই আলিশা তা সরিয়ে নিল। তুই ব্রাশ দিয়ে কি করবি? হ্যাঁ, তোর কি ব্রাশ করার মতো দাঁত হয়েছে? ডোরা ব্রাশ হাতে নিতে না পেরে মায়ের চুল শক্ত করে টেনে ধরল। তার জেদ হয়েছে কেন মা তাকে ব্রাশ দিল না। ডোরা ছাড় বলছি, ব্যথা পাচ্ছি আমি। বার দাও বার। দিব না, কি করবি? হ্যাঁ, দেবে না শুনে আরশান আবারও হাত পা ছড়ে কান্না শুরু করলো। সে বারবার এদিক সেদিক তাকাচ্ছে, যেন বাবাকে খুঁজছে মায়ের নামে নালিশ দেওয়ার জন্য। তোর বাপ এখানে নেই, খুঁজে কোনো লাভ নেই মিনি গন্ডার। পাপ্পা দাই। আলিশা ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, এখন বাবা যেতে হবে না, চলো আমরা ফ্রেশ হয়ে আসি, তারপর মাম্মা তোমাকে ইয়াম ইয়াম দিব। ইয়াম ইয়াম শুনে ডোরার চোখ চকচক করে উঠল, কারণ সে ইয়াম ইয়াম বলতে মায়ের থেকে টুট্টু খাওয়া বোঝে। তাই আর কোনো তালবাহানা না করে সেও চুপচাপ গুড বয়ের মতো ফ্রেশ হয়ে নিল। বিশাল হলরুম জুড়ে আয়োজন করা হয়েছে এক জমকালো প্রেস কনফারেন্স। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকে ভরে উঠেছে পুরো প্রাঙ্গণ। কারো হাতে মাইক্রোফোন, কারো হাতে নোটপ্যাড, আবার কারো কাঁধে ঝুলছে ভারী ক্যামেরা। চারিদিকে চাপা গুঞ্জন, ফিসফাসার ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে যেন পরিবেশ আরো ভারী হয়ে উঠেছে। সবাই অপেক্ষার একটা মাত্র নামের। ঠিক তখনই হলরুমের বিশাল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রকস্টার আরহাম মেহতাব খান। মুহূর্তেই অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশে একসঙ্গে ঝলসে উঠল। উপস্থিত সবার দৃষ্টি গিয়ে স্থির হল তার উপর। আরহামের দুপাশে রয়েছে আরাফ ও কাহাব, আর এএমকে ব্যান্ডের বাকি সদস্যরা অবস্থান করছে স্টেজের পেছনে। তাদের সঙ্গে রয়েছে এএমকে ব্যান্ডের সর্ববৃহৎ ইনভেস্টর আসাদ জামান। তার উপস্থিতি যেন আজকের আয়োজনের গুরুত্ব আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ধীরস্থির পদক্ষেপে তারা মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলো। সবাই নিজ নিজ আসন গ্রহণ করতেই চারিদিক থেকে যেন একসঙ্গে সরব হয়ে উঠল। একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে লাগলো উপস্থিত সাংবাদিকরা। অসংখ্য কণ্ঠের শব্দে মুহূর্তেই হলরুম ভারী হয়ে উঠল, যেন প্রত্যেকে সবার আগে উত্তর আদায় করার যুদ্ধে নেমেছে। ঠিক সেই মুহূর্তে হাতে মাইক্রোফোন নিয়ে মঞ্চে প্রবেশ করল নিধি। তার দৃঢ় কণ্ঠে মুহূর্তেই কোলাহল চিরে ভেসে উঠল। নিধির কথায় ধীরে ধীরে হলরুমের উত্তেজনা কমতে শুরু করলো। চারপাশের গুঞ্জন মিলে যেতেই আবারও নেমে এলো এক চাপা প্রত্যাশাময় নীরবতা। আরহাম স্টেজে নিজের বরাদ্দকৃত আসনে বসে চারপাশে একবার শান্ত দৃষ্টিতে পরখ করে নিল। তারপর সামনে রাখা মাইক্রোফোনটা নিজের দিকে টেনে নিয়ে গম্ভীর অথচ স্থির কণ্ঠে বলল, আজ এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি আজকের প্রেস কনফারেন্সে আপনারা নিজেদের সকল প্রশ্ন করার সুযোগ পাবেন। তবে একটি বিষয় আগেই পরিষ্কার করে দিতে চাই, প্রশ্ন অবশ্যই করবেন, তবে কেউ নিজের সীমা অতিক্রম করবেন না। পারস্পরিক সম্মান বজায় রেখেই আমরা পুরো আলোচনা শেষ করতে চাই। এখন আপনারা প্রশ্ন শুরু করতে পারেন। তার কথা শেষ হতে দেরি, তবে সাংবাদিকদের প্রশ্ন শুরু হতে দেরি হয়নি। প্রথম সারিতে বসা একজন জার্নালিস্ট প্রশ্ন করল, ইতিমধ্যে আপনার কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, এই নিয়ে আপনি কি বলতে চান? আরহাম ঠোঁটের কোণে হালকা তাচ্ছিলের হাসি টেনে নির্বিকার কণ্ঠে শুধালো, আমার ছবি তো প্রায় সোশ্যাল মিডিয়া আলোড়ন তোলে। আপনি ঠিক কোন ছবিটার কথা বলছেন?
তা যদি স্পষ্ট করে বলেন তবে উত্তর দেওয়া আমার জন্য সহজ হবে। সাংবাদিক মাইক্রোফোনটা একটু সামনে এগিয়ে নিয়ে শান্ত গলায় বললেন, আমি সম্ভবত দার্জিলিংয়ে তোলা একটা ছবির কথা বলছি, যেখানে আপনাকে এক তরুণীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে মেয়েটির নাম সম্ভবত আলিশা। এই বিষয়ে আপনার মন্তব্য কী? আমার জানা মতে কোনো তরুণীর সাথে আমার কোনো ঘনিষ্ঠ ছবি প্রকাশ পায়নি। কিন্তু স্যার, সাংবাদিক আবারও কোনো প্রশ্ন করতে গেলে তাকে কাহাব হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, একজনকে কেবল একটা সুযোগ দেওয়া হবে প্রশ্ন করার। তার কথায় থেমে যায়। এরপর প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানী সাংবাদিক রওনক শাহকে। সেলিব্রিটিদের নানা বিতর্ক ও গোপন তথ্য সামনে আনার জন্য তার সুনাম যেমন, তেমনি তার প্রশ্নের ধার নিয়েও সবাই কম বেশি পরিচিত। রওনক ধীরভঙ্গিতে উঠে দাঁড়িয়ে হাতে থাকা মাইক্রোফোনটা ঠিক করল। তারপর টেবিলের উপর রাখা একটা খাম থেকে কয়েকটা প্রিন্ট করা ছবি বের করে সেগুলো সবার সামনে উঁচিয়ে ধরে বলল, স্যার, একটু আগে আপনি বলেন আপনার সঙ্গে কোনো তরুণের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়নি, তবে এগুলো কি? কথা শেষ হতেই সে একে একে ছবিগুলো ক্যামেরার সামনে তুলে ধরল। মুহূর্তেই হলরুম জুড়ে ফ্ল্যাশ লাইটের ঝলকানি আরও বেড়ে গেল। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আরহাম এক হাতে আলিশার কোমর জড়িয়ে রেখেছে, আর আলিশার দুহাত স্বাভাবিক ভঙ্গিতে আরহামের গলায় রাখা। দুজনের মুখেই ছিল হাসির আভাস, যা ছবিগুলোকে ঘনিষ্ঠ মুহূর্তের ইঙ্গিত দিচ্ছিল। ছবিগুলো সামনে আসতেই পুরো হলরুমে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। একের পর এক ক্যামেরার শাটারের শব্দে যেন মুহূর্তটা আরো ভারী হয়ে উঠল। সকলের দৃষ্টি তখন স্থির হয়ে রইল আরহামের দিকে, তার উত্তরের অপেক্ষায়। আরহামের ঠোঁটের কোণে বাঘা হাসি টেনে ছবিগুলোর দিকে তাকালো। তারপর সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে মাইক্রোফোনের দিকে ঝুঁকে বলল, আমি একটু আগেও যা বলেছি এখনো তাই বলছে। আমার সঙ্গে কোনো তরুণীর ঘনিষ্ঠ ছবি প্রকাশ পায়নি। আর আপনি যে ছবিগুলো দেখাচ্ছেন সেগুলো আমার কাছে সম্পূর্ণ স্বাভাবিক ছবি। আমি ব্যক্তিগতভাবে এগুলোকে কোনো ঘনিষ্ঠ ছবি বলে গণ্য করি না। প্রশ্নটা শেষ হওয়ার আগেই আরহাম ধীরে সুস্থে এক হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে বিরক্তির ছাপ না থাকলেও কণ্ঠস্বর ছিল শীতল ও কর্তৃত্বপূর্ণ। যেহেতু এত গবেষণা করে এসছেন, তাই আশা করছি এই নারীর পরিচয় সম্পর্কে জেনে এসছেন। রওনক শাহ ঠোঁট নাড়িয়ে পাল্টা কিছু বলতে উদ্যত হতেই আরহামের রাশভারী কণ্ঠস্বর পুরো হলরুমে প্রতিধ্বনিত হলো। নেক্সট। হঠাৎ করে প্রশ্নের মাঝে থামিয়ে দেওয়ায় রওনক শাহর মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। পেশাদারিত্ব বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও চোখে মুখে অপমান বোধ আর দমিয়ে রাখা ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছিল। নিজের প্রশ্নের উত্তর সম্পূর্ণ করার সুযোগ না পাওয়া, তার উপর দেশের শীর্ষ সাংবাদিকদের সামনে এক শব্দ এভাবে এড়িয়ে যাওয়া, এই বিষয়টা তার আত্মসম্মানে বেশ আঘাত হানল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে সে নিঃশব্দে হাতে থাকা ছবিগুলো গুছিয়ে নিয়ে তারপর কোনো প্রতিক্রিয়া না দেখেই চোয়াল শক্ত করে নিজের আসনে গিয়ে বসে পড়ল। বাইরে থেকে শান্ত দেখলেও ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছিল সে। তার দৃষ্টি তখনও স্থির ছিল আরহামের দিকে, যেন সুযোগ পেলে আবারও এমন একটা প্রশ্ন ছুড়ে দেবে যার উত্তর এড়িয়ে যাওয়া এতটা সহজ হবে না। এভাবেই একের পর এক সাংবাদিক একই প্রসঙ্গ টেনে আনলেও কেউই আরহামের কাছ থেকে প্রত্যাশিত উত্তর আদায় করতে পারেনি। প্রতিটি প্রশ্নের জবাবে সে এমন কৌশলে দিয়েছে যাতে প্রশ্নকারীর আর পাল্টা কিছু বলার সুযোগ রইল না। হলরুমে উপস্থিত অনেকেই বিস্মিত হয়ে দেখছিল, এভাবেও কি প্রশ্ন এড়িয়ে যাওয়া যায়? সম্ভবত আরহাম মেহরাব খানকে না দেখলে সেটা বিশ্বাস করা কঠিন হতো। আরো কয়েকজন সাংবাদিকের প্রশ্ন শেষ হতেই আরহাম নিজেই মাইক্রোফোনের দিকে ঝুঁকে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল, আপনাদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে প্রশ্ন করার, এবার আমি কিছু বলতে চাই। এক মুহূর্ত থেমে এসে আবার চারপাশে তাকালো। ইতিমধ্যে যে ছবিগুলো নিয়ে এত তোলপাড় চলছে, যেগুলো নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই, সে বিষয়টা আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি। কথাটা বলতেই পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আরহাম ধীরস্বরে বলল, সত্যি বলতে আপনাদের বিচার বুদ্ধি দেখে আমি অবাক হয়েছি। যে তরুণীকে নিয়ে এত প্রশ্ন করছেন তার পরিচয় না জেনে আপনারা এখানে ইন্টারভিউ নিতে চলে এসছেন। ব্যাপারটা কি একটু হাস্যকর হয়ে গেল না? আপনাদের সবার একটাই প্রশ্ন, এই নারী কে? কেন কেন তার সঙ্গে আমার এত ক্লোজ ছবি? আরহাম হালকা ঝুঁকে মাইক্রোফোনের সামনে স্পষ্ট উচ্চারণ করল, এই মেয়েটির নাম আলিশা।
সেটা তো ইতিমধ্যে আপনাদের সকলে জানা হয়ে গেছে, কিন্তু তার সারনেমটা কি কেউ জানেন? প্রশ্নটা শুনেই উপস্থিত সাংবাদিকদের মুখের অভিব্যক্তি বদলে গেল। আসলেই তো, আলিশার পুরো নাম কেউ জানে না। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শুধু আলিশা নামটুকুই ছিল, কোনো পদবি ছিল না। আর ছবিগুলো ভাইরাল হওয়ার পর যখন বিভিন্ন সংবাদ মাধ্যম তার পরিচয় খুঁজতে শুরু করে, ঠিক তখনই যেন রহস্যজনকভাবে সেই অ্যাকাউন্টটিও আর খুঁজে পাওয়া যায়নি। যতই অনুসন্ধান করা হোক না কেন, আলিশার অনলাইন উপস্থিতির যেন কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। হলরুমের নিস্তব্ধতা আরও ঘনীভূত হতেই আরহাম আবারও বলল, আমি বলছি, এই মেয়েটির সারনেম কি? সে একবার গভীর দৃষ্টিতে উপস্থিত সবাইকে দেখিয়ে নিয়ে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করল। শেইজা খান। কয়েক সেকেন্ড থেমে আবারও উচ্চারণ করল। খান বংশের মেয়ে সে। আমার নাম তো আপনারা জানেনই, আরহাম মেহরাব খান। আর এই মেয়েটিও একজন খান, অর্থাৎ সে আমার পরিবারেরই একজন। শেষ কথাটা বলার সময় তার কণ্ঠে ছিল অটল দৃঢ়তা। শেইজ আলিশা খান, আমার পরিবারের সদস্য আলিশা, আমার কাজিন। আরহামের শেষ কথাটা উচ্চারিত হতেই যেন পুরো হলরুমে অদৃশ্য এক বিস্ফোরণ ঘটল। এক মুহূর্ত আগেও যেখানে ফিস ফিস শব্দ মুখরিত ছিল চারপাশ, সেখানে এখন নেমে এসেছে পিনপিনে নীরবতা। সারি সারি ক্যামেরার লেন্স স্থির হয়ে আছে আরহামের দিকে। সাংবাদিকরা কেউ বিস্ময়ে, কেউ অবিশ্বাসে, আবার কেউ গভীর চিন্তায় তার দিকে তাকিয়ে রইল। তারা ভেবেছিল একরকম, অথচ সামনে প্রকাশ পেল সম্পূর্ণ ভিন্ন এক সত্য। সে স্তব্ধতার মাঝেই রওনাক শাহ আবারও মাইক্রোফোন হাতে তুলে নিল। কণ্ঠে আগের মতোই দৃঢ়তা থাকলেও এবার তাতে মিশেছিল চ্যালেঞ্জের সুর। কাজিন বলে কি এমনভাবে ছবি তোলা যায়, এমন কাপলদের মতো করে? প্রশ্নটা শেষ হতেই আরহাম ধীরে ধীরে তার দিকে তাকালো। তার শানিত দৃষ্টির তীক্ষ্ণতা যেন মুহূর্তেই রওনাকের দিকে ছুটে গেল। কয়েক সেকেন্ড নীরব থেকে সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজ পরিবারের সদস্যদের সাথে আমি কিভাবে ছবি তুলব তার কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নয়। বলেই সে পাশে দাঁড়িয়ে থাকা টেকনিক্যাল টিমের দিকে ইশারা করল। পরক্ষণেই হলরুমের বিশাল এলইডি স্ক্রিনে ভেসে উঠল আর একটা ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে আরহাম ও এক তরুণী একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ভঙ্গিটা প্রায় সে ভাইরাল ছবির মতোই। ছবিটি দেখা মাত্রই আবারও গুঞ্জন ছড়িয়ে পড়ল পুরো হলরুমে। আরহাম স্ক্রিনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এই মেয়েটির নাম নীলিমা খান, আমার আপন বড় বোন। সে আবার সাংবাদিকদের দিকে ফিরে তাকালো। তার সঙ্গেও আমার প্রায় একই ধরনের অসংখ্য ছবি রয়েছে। এখন এটা নিয়েও কি আপনারা কিছু বলতে চান? কেউ কোনো উত্তর দিতে পারল না। আরহাম আবারও বলল, আলিশা আমার কাজিন, আমার পরিবারের সদস্য। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছে, তাই তার সঙ্গে আমার ঘনিষ্ঠ ও স্বাভাবিক পারিবারিক ছবি থাকাটা অস্বাভাবিক কিছু না। আপনারা সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন তা আপনাদের বিষয়, কিন্তু এতে বাস্তবতা বদলে যাবে না। কথাগুলো শেষ হতেই হলরুম জুড়ে নেমে এলো দীর্ঘ নীরবতা। কয়েক মিনিট আগেও যারা এই ছবিকে কেন্দ্র করে একের পর এক অভিযোগের তীর ছুড়ে দিচ্ছিল, তারাই এখন একে অপরের মুখে চাওয়াচাওয়ি ছাড়া আর কিছুই করতে পারছে না। যেন মুহূর্তের মধ্যেই তাদের বহু প্রশ্নের ধার ভোঁতা হয়ে গেছে।